কয়েকজন নরপশু অন্ধ মেয়েদের স্কুলে ঢুকে তাদেরই গোসল করার দৃশ্য দেখতে থাকে। কিন্তু সেখানকার মেয়েগুলো অন্ধ হওয়া সত্ত্বেও তারা কোনোভাবে এটা টের পেয়ে যায়। এরপরে কি হয়েছিল, এর পরিণতি শেষ পর্যন্ত কি ঘটেছিল, সেটাই দেখানো হবে আজকের গল্পে। তো আজ এমনই সাসপেন্স থ্রিলার মুভি ভানানগান এক্সপ্লেন করতে যাচ্ছি, যেটা 2025 সালে তামিল ভাষায় মুক্তি পেয়েছে। তো হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ফিল্মের গল্প। এমন নতুন আর অসাধারণ সব মুভি আর ওয়েব সিরিজের এক্সপ্লেনেশন বাংলায় দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। মুভির শুরুতে কয়েকজন লোক মিলে একটি পরিত্যক্ত কুয়া পরিষ্কার করছিল, আর সেই কুয়ার ভেতরে পড়ে থাকা পরিত্যক্ত একটি মূর্তি উঠিয়ে নিয়ে আসে কোটি। আর এটা দেখে তার বোন রোজি খুব খুশি হয়। এরপরে কোটিকে দেখা যায় সেই ময়লার জর্জরিত মূর্তিটি এনে তার বাড়িতেই পরিষ্কার করে সেটা স্থাপন করে। দেখা যায় কোটি আর রোজি ভাই বোন, তাদের বাবা মা ছিল না। তারা একে অপরকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসত। কোটি ছোটখাটো কাজ করে তাদের জীবন পার করত, আর কোটি আর রোজি একটা চার্চেও তারা কাজ করত সার্বক্ষণিকভাবে। এভাবেই তাদের দিনগুলো সুখে কেটে যাচ্ছিল। একদিন রাস্তায় হঠাৎ করে একটি গাড়িকে জ্যামে আটকে থাকতে দেখা যায়, আর সেই গাড়িতে কয়েকজন ছেলে বসে ড্রিঙ্কস করছিল। তখনই তৃতীয় লিঙ্গের একটা লোক এসে সেখানে সেই ছেলেগুলোর মধ্যে একজনকে কিছু ফল বিক্রি করার চেষ্টা করে। কিন্তু সেই ফল বিক্রি করতে গেলে সেই ছেলেগুলো তৃতীয় লিঙ্গের সেই লোকটাকে নিয়ে মজা করে, আর তৃতীয় লিঙ্গের সেই লোকটাও ড্রাইভারের সিটে থাকা সেই ছেলেটাকে নিয়ে মজা করে এবং মজার ছলেই তাকে অপমান করে। আর এটা নিয়ে তার বন্ধুরাও হাসাহাসি করছিল। এতে সেই ছেলেটা প্রচণ্ড রেগে যায়, আর সেখানেই রাস্তার মধ্যে তাকে মারতে শুরু করে। সেখানে আরও যে বাকি তৃতীয় লিঙ্গের লোকেরা ছিল তারাও এসে বাধা দেওয়ার চেষ্টা করে, কিন্তু সেই ছেলে এবং তার বন্ধুরা তাদের সবাইকে সেখানে পেটাতে থাকে। আর রাস্তায় সবাই তাকিয়ে তাকিয়ে দেখছিল। ঠিক ওই সময়টাতে কোটি এবং রোজি সেদিক দিয়ে যাচ্ছিল। কোটি যখন এটা দেখতে পারে তখন সে বুঝতে পারে এখানে সেই তৃতীয় লিঙ্গের লোকদের উপরে অত্যাচার করা হচ্ছে, আর এই জন্যই কোটি সেই ছেলেগুলোকে মারতে শুরু করে। প্রথমে সেই ছেলেগুলো কোটিকে মারার চেষ্টা করে, কিন্তু কোটি তাদের কোনো কথাই মানছিল না। তাদের কোনো বাধাতেই কোটিকে থামানো যাচ্ছিল না। কোটি তাদের পেটাতে থাকে। একটা সময় সেই ছেলেগুলো একেবারে আহত হয়ে পড়ে। তারা কোটির কাছে ক্ষমা চায়, কিন্তু কোটি তাদের কোনো ক্ষমাই করে না। তারপরেও মারতে শুরু করে। সেই ছেলেগুলো বুঝতে পারছিল এখান থেকে পালিয়ে না গেলে এই কোটি তাদের মেরেই ফেলবে। এই জন্য সেই তিনজনই সেখান থেকে পালাতে শুরু করে। কিন্তু কোটি তখনও থেমে থাকেনি, তাদের পিছু ধাওয়া করতে থাকে। সেই ছেলেগুলো একটা সময় পুলিশ স্টেশন পর্যন্ত চলে যায় যাতে পুলিশরা তাকে বাঁচাতে পারে, কিন্তু কোটি পুলিশের বাধাও মানছিল না। সে পুলিশ স্টেশনের ভেতরে যেই তাদের মারতে শুরু করে, আর পুলিশরা যখন তাকে বাধা দিচ্ছিল কোটি মাঝে মধ্যে দু একজন পুলিশের উপরেও হাত তুলে ফেলে। এতে পুলিশরা প্রচণ্ড রেগে যায়, আর কোটিকেই সেখানে একটা লকআপে আটকে রাখে। এরপরে পুলিশ অফিসার কৃষ্ণমূর্তি যখন থানায় আসে, সে থানার অবস্থা দেখে জিজ্ঞেস করে কি হয়েছে। অন্য একজন পুলিশ অফিসার সবকিছু খুলে বলে, আর বলে কোটি অন ডিউটি পুলিশ অফিসারের গায়েও হাত তুলেছে, আর এর জন্য আমরা তাকে সেলে আটকে রেখেছি। তখন পুলিশ অফিসার কৃষ্ণমূর্তি বলে, ঠিক আছে, বিষয়টা আমি দেখছি। সে কোটির সাথে যে জেলে কথা বলতে থাকে, তার নাম জিজ্ঞেস করে এবং বলে সে কেন পুলিশ অফিসারের গায়ে হাত তুলেছে। কিন্তু কোটি কোনো কথাই বলে না, সেখানে একেবারে চুপচাপ বসেছিল। আর এতে করে কৃষ্ণমূর্তিও রেগে যায় আর বলে, পুলিশের সাথে এমন ব্যবহার করার সাহস ও কোথা থেকে পায়, ওর বিরুদ্ধে আমি কেস লেখাবো। এরপরে কৃষ্ণমূর্তি অন্য একজন পুলিশ অফিসারকে বলে কোটির নামে এফআইআর লেখার জন্য। এতে করে সে তিনজন ছেলের পরিবর্তে কোটি নির্দোষ হওয়া সত্ত্বেও তার নামে মিথ্যা মামলা দিয়ে দেয়, যাতে করে কোটির জেল হয়। কিছুক্ষণ পরেই দেখা যায় চার্চের ফাদার এবং রোজি থানায় চলে আসে কোটিকে ছাড়ানোর জন্য। চার্চের ফাদার কৃষ্ণমূর্তির সাথে কথা বলে, কিন্তু কৃষ্ণমূর্তি তার কোনো কথাই শোনে না। কৃষ্ণমূর্তি বলে তার হাতে কিছুই নেই। কোটি থানার ভেতরে এসে মারামারি করেছে, সেখানে থানার জিনিসপত্র ভাঙচুর করেছে, এমনকি অন ডিউটি পুলিশ অফিসারের গায়েও হাত তুলিয়েছে। আর এই জন্য আমার আর কিছুই করার নেই। আমরা ওর বয়ান নিয়ে নিয়েছি, এখন যা হওয়ার আদালতেই হবে। কৃষ্ণমূর্তি তার মেয়ের সাথে কথা বলতে বলতে সেখান থেকে চলে যায়। ফাদারের কোনো কথাই শোনে না। আর রাতের বেলায় দেখা যায় কোটিকে জজের কাছে নিয়ে আসা হয়। জজ যখন পুরো কেসটা পড়ে এবং কোটিকে জিজ্ঞেস করে সে অপরাধটা করেছে কিনা, কোটি তখনও কোনো কথা না বলে চুপ থাকে। এটা দেখে সে জজও রেগে যায় আর বলে, এত বড় সাহস, এখনো মুখ খুলছে না। তখনই কোটির পক্ষে যে উকিল ছিল সে বলে কোটি কথা বলতে পারে না, বোবা। আর এটা শুনে কৃষ্ণমূর্তি অবাক হয়ে যায়। কোটি যদি বোবাই হয় তাহলে সে তার জবানবন্দি কিভাবে রেকর্ড করলো। তখন জজও বুঝে যায় যে সেই কৃষ্ণমূর্তি
মিথ্যে জবানবন্দির নাটক সাজিয়ে এখানে তার বিরুদ্ধে কেস ফাইল করে দিয়েছে। আর কোটির নামে যেসব লেখা হয়েছে সবই মিথ্যে। তখন জজ সবকিছু বুঝতে পেরে কোটিকে সেখান থেকে ছেড়ে দেওয়া হয় আর কৃষ্ণমূর্তিকে ওয়ার্নিং দেওয়া হয় এই ধরনের কাজ যাতে সে পরবর্তীতে আর না করে। সেখান থেকে আসার পরে রোজি তাকে বকাবকি করতে থাকে আর বলে, তোমাকে আমি বলেছিলাম মারামারি করো না, কারোর সাথে ঝামেলা করো না, তুমি আমার কথা কেন শোনো না। এরপরেই টিনা নামের একটি মেয়েকে দেখানো হয় যে পেশায় একজন গাইড ছিল। সেখানে কিছু ফরেনারদের নিয়ে সে কোথাও ঘুরতে যাচ্ছিল এবং দিক নির্দেশনা দিচ্ছিল। এরপরে তারা যখন একটি জাহাজে উঠে দেখা যায় সেটার ভেতরে কোটি ছিল। আসলে কোটি এখানেও কাজ করত। টিনা কোটির সাথে কথা বলে আর টিনার কথা শুনে বোঝা যাচ্ছিল সে কোটিকে ভালোবাসে, কিন্তু কোটি তাকে পাত্তাই দিত না, একেবারে তুচ্ছ-তাচ্ছিল্য করত। এদিকে টিনা তার প্রতিশোধ নেয়ার জন্য সেই ফরেনারদেরকে নিয়েই মজা করতে থাকে কোটির সাথে। এদিকে কোটি যখন এটা বুঝতে পারে সবার সামনেই টিনাকে সে মারধর করে। এটা নিয়ে সে চার্চে বিচার বসানো হয়। টিনার মা বাবা বলে, আমার মেয়েকে মারা হয়েছে, এর বিচার চাই। আসলে এরা সবাই এই বিষয়টি নিয়ে তো সিরিয়াস ছিল না। কোটি আর টিনা ছোটবেলা থেকেই একে অপরকে চিনত, ছোট থেকে একসাথে বড় হয়েছে। আর টিনা কোটিকে ভালোবাসে, কিন্তু কোটি তাকে পাত্তাই দিত না। তো সেভাবে এখানে কথা কাটাকাটি হয় আর একটা সময় টিনা বলে, ঠিক আছে, আমি এর পরে থেকে কোটিকে দেখে নেব, কিন্তু তারপরও কোটির পিছু ছাড়ব না। এদিকে চার্চে যখন প্রেয়ার হচ্ছিল তখনই ফাদার এবং বাকিরা শুনতে পায় চার্চের বাইরে খুব হট্টগণ্ডগোল হচ্ছে। ফাদার সেখানে যাওয়ার পরে জানতে পারে সেখানে একটি মদের দোকান খোলা হয়েছে আর সেখানে গান বাজিয়ে মদ বেচাকেনা হচ্ছে। ফাদার যখন তাকে রিকোয়েস্ট করছে যে চার্চের ভেতরে প্রেয়ার হচ্ছে, এখন এসব বন্ধ করার জন্য, তখন সেই লোকটা উল্টো ফাদারকে কথা শুনিয়ে দেয়, বলে চারপাশে এই ধরনের উপাসনালয় রয়েছে, এমনকি পাশে একটা স্কুলও রয়েছে। এখন তাদের জন্য কি আমি আমার মদের দোকানটা বন্ধ করে রাখবো? আর মদের দোকানে এরকম একটু হইহুল্লোড় হয়ই, এটা আপনাদের মেনে নিতে হবে। আর আমি এখানে সরকারের পারমিশন নিয়েই মদের দোকান খুলেছি, কারো অসুবিধা দেখতে পারবো না। এইটে চার্চের ফাদার মন খারাপ করে সেখান থেকে চলে যায়। কিন্তু কোটি যখন এই বিষয়টা পরে জানতে পারে সেই লোকগুলোকে সেখানে প্রচন্ড মারধর করে। এরপরেই কোটির নামে বিচার বসে। সেই ফাদার সেখানে কিছুই বলে না, কিন্তু বাকিরা বলে কোটি দিন দিন হাতের বাইরে চলে যাচ্ছে, ওকে থামানো দরকার, না হলে বড় কিছু হয়ে যেতে পারে। এদিকে সে মদের দোকানের বিষয়টা নিয়ে টিনা, কোটি এবং সেই লয়ার চলে আসে সরকারি অফিসে। আর টিনা সেখানে ছদ্মবেশে আসে। সেখানে সে নিজেকে একজন নেত্রী হিসেবে পরিচয় দেয় এবং সরকারি সেই অফিসারের সাথে কথা বলে বিভিন্ন আইন কানুন দেখিয়ে সেই মদের দোকানটা বন্ধ করে দেয়। কারণ সরকারি নির্দেশনা অনুযায়ী উপাসনালয় এবং স্কুলের কয়েক মিটার আশেপাশে মদের দোকান থাকা বেআইনি। সেই অনুযায়ী সেই মদের দোকানটাও বেআইনি। অবশেষে সেই সরকারি অফিসার টিনার কথাতে সেই মদের দোকানটা সরিয়ে নেওয়ার নির্দেশ দেয়। এদিকে কোটি যখন এটা বুঝতে পারে সে প্রথমবারের মতো যাওয়ার সময় টিনাকে নিজের কাছে ডেকে নেয় এবং নিজের কাছে বসিয়ে তারা একসাথে গল্প করতে থাকে, অর্থাৎ ইশারাতে। এরপরে থেকে কোটিও টিনাকে ভালোবাসতে থাকে। তাদের দিনগুলো ভালোই যাচ্ছিল। কোটি নিজের কাজের পাশাপাশি চার্চের সেবা যত্ন করত। এছাড়া সে অন্ধ বাচ্চাদের একটি স্কুলে চাকরি নেয়, যেখানে সে সিকিউরিটি গার্ডে চাকরি করে। আর সেই স্কুলের বাচ্চাদের সাথে কোটি, রোজি এবং টিনা সবাই খুব ভালো সম্পর্ক গড়ে তোলে। সেই স্কুলের অন্ধ মেয়েরা যখন একসাথে ওয়াশরুমে ঢোকে গোসল করার জন্য, তখনই দেখা যায় সেই ওয়াশরুমের ভেতরে আগে থেকেই ৩ জন লোক লুকিয়েছিল। এরপরে যখন সেই মেয়েগুলো যার যার গোসল করতে শুরু করে, সেই লোকগুলো চুপি চুপি তাদের গোসল দেখতে থাকে, অর্থাৎ তাদের নগ্ন শরীর উপভোগ করতে থাকে। সেখানে সেই নরপশুরা ৩ জন মিলে বিভিন্ন মেয়েদের এরকমভাবে দেখছিল। আর সেই অন্ধ অসহায় মেয়েগুলো টেরও পাচ্ছিল না বা বুঝতেও পারছিল না যে তাদেরই সামনে দাঁড়িয়ে তাদের নগ্ন শরীরকে গিলে গিলে খাচ্ছিল কয়েকজন নরপশু। সেই ৩ জন লোক একেবারেই শব্দ করছিল না, যাতে সেই মেয়েরা কোনোভাবেই টের না পায়। কিন্তু হঠাৎ করেই একজনের মনে হতে থাকে যে সেই ওয়াশরুমে তারা ছাড়াও আরও কেউ আছে। আসলে যারা প্রতিবন্ধী তাদের কিছু না কিছু সেন্স অনেক বেশি তীক্ষ্ণ থাকে। এই মেয়েটার ক্ষেত্রেও তাই হয়েছে। মেয়েটা যখন বুঝতে পারে সে প্রচণ্ড ঘাবড়ে যায়, কিন্তু তারপরও সে চিৎকার করে না বা কিছুই বলে না। বাকি মেয়েদের তাড়াতাড়ি ডেকে বলে গোসল শেষ করার জন্য, তার একটা কাজ রয়েছে, তাদের যেতে হবে। তার কথা মতো বাকি মেয়েগুলো তাড়াতাড়ি গোসল শেষে বের হয়ে পড়ে। আর গোসল থেকে বের হওয়ার পরে দেখা যায় সেই মেয়েটি ওয়াশরুমের দরজা বন্ধ করে দেয় বাইরে থেকে, যাতে সেই লোকগুলো বাইরে বেরিয়ে আসতে না পারে। বাইরে আসার পরে সেই মেয়েটা যখন বাকি মেয়েদেরও একই কথা বলে, তারাও অনেক ভয় পেয়ে যায়, ঘাবড়ে যায়। তারা যখন দ্রুত সেখান থেকে চলে যাচ্ছিল, হঠাৎ করে তাদের সামনে কোটি চলে আসে।
তারা কোটিকেও সেই লোকদের মতোই ভেবে ভয় পাচ্ছিল। কিন্তু কোটি সেসব মেয়েদের বোঝাতে থাকে ইশারায় যে সে কোটি, তাদের পরিচিত এবং তাদের কি হয়েছে। অবশেষে সেই মেয়েগুলো কোটিকে চিনতে পেরে সেই মেয়েটা সবকিছু খুলে বলে কোটিকে ইশারায়। কোটি যখন ওয়াশরুমের দরজা খুলে সেই ভেতরে ৩ জন লোককে দেখতে পায়, যাদের মধ্যে ২ জন ছিল সেই অন্ধ মেয়েদের স্কুলের কমিটির সদস্য, আর একজন সেখান থেকে চলে যায়। আর যাওয়ার সময় সেই লোকগুলো কোটিকে বলে এই অন্ধ মেয়েরা ভুল করে তাদের ওয়াশরুমে আটকে রেখে গেছে। এটা বলে তারা সেখান থেকে চলে যায়। কিন্তু কোটির সবকিছু বুঝে যায় যে এরা কেন ওয়াশরুমে ঢুকেছিল এবং কেন মেয়েরা তাদের আটকে রেখেছে। সবকিছু বোঝার পরেই দেখা যায় জঙ্গলে সেই ২ জন লোককে কোটি ধাওয়া করছে, তাদের প্রচণ্ড পেটায়। তারাও ২ জন নিজের জীবন বাঁচানোর জন্য এলোপাতাড়িভাবে দৌড়াতে থাকে, পালাতে থাকে। কিন্তু কোটি তাদের কোনোভাবেই ছাড়ে না, একের পর এক মারতে থাকে। এতটাই নৃশংসভাবে তাদের মারে যে তারা নিজেরাই ভয় পেয়ে যায় নিজেদের দেখে। মারতে মারতে তাদের একেবারেই আহত করে ফেলে। তারা ঠিকমতো উঠেও দাঁড়াতে পারছিল না। কিন্তু তারপরেও কোটি নিজের মার থামাচ্ছিলই না, তাদের মেরেই যাচ্ছিল। আর অবশেষে একটা সময় দেখা যায় কোটি নিজের গায়ে লেগে থাকা রক্তগুলো মুছে ফেলছে সেখানে পানি দিয়ে। আর ঠিক তার পাড়েই দেখা যায় সেই ২ জন লোককে মেরে ২টো লাঠির সাথে গেঁথে রেখেছে। এরপরে কোটির মনে পড়ে তৃতীয় সেই ব্যক্তির কথা। যদিও কোটি তাড়াহুড়োয় সেই লোকটার মুখ দেখেনি, কিন্তু সেই লোকটার হাঁটার ধরনটা একটু ভিন্ন ছিল, যেটার কোটি বারবার মনে করতে থাকে। আর কোটি রেগে যেতে থাকে, কারণ তাকেও কোটির শাস্তি দিতে হবে। এদিকে সেই ২ জনের খুনের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ, ফরেনসিক ডিপার্টমেন্টের লোক এবং মিডিয়ার লোক চলে আসে। সেই ২ জন লোককে কোটি এতটা নৃশংসভাবে খুন করেছিল, পুলিশও তাদের অবস্থা দেখে বমি করে ফেলে। এদিকে মিডিয়ার লোকেরা একের পর এক নিউজ করতে থাকে যে শহরে চাঞ্চল্যকরভাবে ২টি খুন হয়েছে, আর তাদের এতটাই নৃশংসভাবে খুন করা হয়েছে যেটা কোনো মানুষের পক্ষে করা সম্ভব কিনা সেটা আদৌ সন্দিহান রয়েছে। এছাড়া কে তাদের খুন করলো আর কেনই বা খুন করলো সেই বিষয়ে মিডিয়া নিউজ করতে থাকে। অন্যদিকে পুলিশও বুঝতে পারছে না কে এদের এভাবে খুন করলো। এদিকে স্কুলে থাকা অন্ধ মেয়েরা যখন এই নিউজটা শুনতে পায়, তখন তারা বুঝতে পারে এই কাজটা কোটিই করেছে। তারাও অনেকটা ভয় পেয়ে যায়। অন্যদিকে সেই স্কুলের প্রিন্সিপালও এই নিউজটা দেখার পরে, কারণ যারা খুন হয়েছে তারা দুজনেই এই অন্ধ মেয়েদের স্কুলের কমিটির সদস্য ছিল, কেন তাদের খুন করা হয়েছে, কে খুন করেছে, এই বিষয়টা নিয়ে সে হতাশ হয়ে পড়ে। এদিকে পুলিশের জিজ্ঞাসাবাদ করার জন্য সেই অন্ধ মেয়েদের স্কুলে যারা যারা চাকরি করত এবং কাজ করত সবাইকে ডেকে নেওয়া হয় পুলিশ স্টেশনে, তাদের জবানবন্দি নেওয়ার জন্য এবং তারা কিছু জানে কিনা সেই বিষয়ে জিজ্ঞাসাবাদ করার জন্য। সেখানে যেহেতু কোটি কাজ করত, তাই কোটিকেও ডেকে নিয়ে আসা হয়েছে। আর কোটির সাথে রোজিও এসেছে। কোটি আর রোজি থানায় বসে অপেক্ষা করছিল পুলিশ অফিসার কখন তাদের ডাকবে। ঠিক তখনই কোটি সেই থানার ভেতরেই টিভিতে নিউজ দেখতে পায়, আর সেই নিউজটা অন্য একজন লোক বোবা লোকদের জন্য ট্রান্সলেট করছিল, যার ফলে কোটি পুরো বিষয়টা বুঝে যায় যে সেখানে কি বলা হচ্ছে। কোটি অবাক হয়ে যায় যখন সে জানতে পারে যে শহরে যে ২টি চাঞ্চল্যকর খুন হয়েছে তারা দুজনেই সেই স্কুলের কমিটির সদস্য। আর যেহেতু তারা স্কুলের কমিটির সদস্য ছিল আর তাদের খুন হয়ে গেছে, তাই সেই স্কুলের লাইসেন্সটাই বন্ধ করে দিয়েছে সরকার। এছাড়া সেই স্কুলের ম্যানেজমেন্ট এবং পুলিশকে বলা হয়েছে খুব তাড়াতাড়ি সেই খুনিকে ধরার জন্য। এছাড়া সেই স্কুলের মেয়েদের এবং সবাইকে সেখানে জেরা করা হতে পারে, এতে সেসব প্রতিবন্ধী বাচ্চাদের হ্যারাসমেন্ট হবে। এই বিষয়টা জানার পরে একেবারেই ভয় পেয়ে যায় কোটি, কারণ সে কখনোই চায় না যে তার জন্য সেই নিরীহ এবং প্রতিবন্ধী মেয়েদের কোনো ধরনের অসুবিধা হোক। এরপরে পুলিশ অফিসার রোজি এবং কোটিকে ডাকে। সেখানে কোটির হয়ে রোজি বলতে থাকে, অর্থাৎ তাকে ট্রান্সলেট করে দিতে থাকে। পুলিশ অফিসার রোজিকে জিজ্ঞেস করে যে তুমি জিজ্ঞেস করো তোমার ভাইকে সেই ২ জনকে কে খুন করেছে এই বিষয়ে সে কিছু জানে কিনা। তখন দেখা যায় রোজি যখন এটাকে কোটিকে জিজ্ঞেস করে, কোটি রোজিকে ইশারায় বলে দেয় পুলিশ অফিসারকে যেন সে বলে যে কোটি তাদের ২ জনকে খুন করেছে। এই কথা শোনার পরে রোজি একেবারেই নার্ভাস হয়ে যায়। সে ভয় পেতে থাকে, বুঝতে পারে না পুলিশ অফিসারকে সে কি বলবে। তার ভাই যদি এই ২ জনকে সত্যিই খুন করে তাহলে তো তার ভাই কোটির জেল হয়ে যাবে, ফাঁসি হবে। তার কি হবে? সে এই পৃথিবীতে একেবারেই একা হয়ে যাবে। আর রোজি তার ভাই কোটিকে অনেক ভালোবাসতো, এই জন্য সে ভয়ে কিছুই বলতে পারছিল না। পুলিশ অফিসারকে বলে এখন সে তার ভাইকে বাসায় নিয়ে যেতে চায়, কারণ তাদের একটু কাজ আছে। এতে পুলিশ অফিসারের সন্দেহ হয়, সে রোজিকে ধমকে সেখানে বসিয়ে দেয় আর বলে তার ভাই তাকে কি বলেছে সেটা বুঝে বলার জন্য। অন্যদিকে কোটি বারবার রোজিকে ইশারায় বলছিল সে যেন পুলিশ অফিসারকে বলে দেয়
সেই দুইজনকে সেই খুন করেছে, কিন্তু কেন খুন করেছে সেই কারণটা সে বলছে না। এরপরে পুলিশ অফিসার যখন রোজিকে ধমক দিয়ে বলতে বলে, অবশেষে কাঁদতে কাঁদতে রোজি বলে যে তার ভাই তাকে ইশারায় বলেছে ওই দুইজন লোককে তার ভাই খুন করেছে। কথাটা শোনার পরে পুলিশ অফিসার নিজেও অবাক হয়ে যায় এবং সে পুলিশ অফিসার রোজিকে জিজ্ঞেস করতে বলে কোটিকে যে সে কেন খুন করেছে। রোজি সেটাই জিজ্ঞেস করে, কিন্তু কোটি কোনো কথাই বলে না। পুলিশ অফিসার বলে ঠিক আছে, রোজিকে বাড়ি পাঠিয়ে দেয় এবং কোটিকে অ্যারেস্ট করে নেয়। এরপরে একজন জজকে দেখানো হয় যে একটি কেসের রায় দিচ্ছিল। সেখানে আসলে একজন পুত্রবধূ তার শ্বশুরকে আসামি করে কেস করেছে এবং সে বলছে তার শ্বশুর তার বাচ্চাকে টর্চার করে, আর এটাতে সেই বাচ্চাটাও স্বীকারোক্তি দিয়েছে। এই জন্য সেই মেয়েটি চাচ্ছে সে তার পরিবার নিয়ে তার শ্বশুরের থেকে আলাদা হয়ে যাবে। এছাড়া এই জরিমানা হিসেবে সে তার শ্বশুরের কাছ থেকে ৫০ লাখ টাকা দাবি করেছে। এছাড়া সে বৃদ্ধ লোকটার ছেলেও কোনো স্বাভাবিক মানুষ ছিল না, সে একটু প্রতিবন্ধী ছিল। অন্যদিকে জজ এই পুরো বিষয়টা ভালো করে খেয়াল করে। এছাড়া সেখানে বাচ্চাটি এবং বৃদ্ধ লোকটির মুখ দেখে সে বুঝতে পারে নিশ্চয়ই এই মহিলা মিথ্যে মামলা দিয়ে তার শ্বশুরকে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা করছে। আর সেখানে নিজের বুদ্ধিমত্তা দিয়ে সেই জজ বের করে ফেলে এই মেয়েটি এখানে মিথ্যে মামলা দিয়েছে এবং উল্টো তাদেরই ফাঁসিয়ে দেয় এবং হুমকি দিয়ে বলে যে আর কখনো যদি এমনটা তারা করে তাহলে তাদেরই জেল হবে। এছাড়া সেই উকিলকেও সে ধমকাতে থাকে, কারণ এই ধরনের একটা ফ্রড কেস নিয়ে সে কেন এসেছে। সে বলতে থাকে তুমি একজন লয়ার, তার মানে এটা নয় হাতের কাছে যেটা পাবে সেই কেস নিয়ে তুমি চলে আসবে। তোমার নিজেরও একটা এথিক্স থাকা দরকার। তুমি নিজে যদি সৎ না হও তাহলে অন্যকে ন্যায় বিচার কি করে পাইয়ে দেবে। আসলে এই জজ ছিল খুবই অনেস্ট। এদিকে সারা দেশে যখন জানাজানি হয়ে যায় যে কোটি সেই দুইজন লোককে নির্মমভাবে খুন করেছে, সব টিভি চ্যানেল এবং নিউজগুলোতে তার নিউজে ছাপা হয়। আদালতে যখন কোটিকে নিয়ে আসা হয়, নিউজ মিডিয়ার লোকেরা তাকে ঘিরে ধরে। অন্যদিকে টিনা, রোজি তারা সবাই এসেছিল কোটিকে দেখার জন্য। এদিকে আদালতে দাঁড়িয়ে রোজি শুধু কেঁদেই চলছিল। বারবার সে কোটির দিকে ইশারা করছিল যে সে কেন এমনটা করলো। সে কি রোজির ব্যাপারে একবারও ভাবেনি যে সে চলে যাওয়ার পরে রোজির কি হবে। এদিকে সে পুলিশ অফিসার দেখা যায় সরকারি পক্ষের লয়ারের সাথে কথা বলছে, যাকে সে বলছে যে কোটির বিরুদ্ধে তারা কোনো প্রমাণই খুঁজে পায়নি, শুধুমাত্র কোটির জবানবন্দি ছাড়া। সে পুলিশ অফিসার বলে এই জন্য তারা একটু ভয় করছে। অন্যদিকে সেই লয়ার বলে টেনশন করবেন না, আমি যে করেই হোক ওর শাস্তি পাইয়ে ছাড়ব। এদিকে দেখা যায় কোটির কেসটা এসেছিল সেই জজের কাছে। জজ পুরো কেস ফাইল পড়ার পরে বলে আপনি কিসের ভিত্তিতে ওকে অ্যারেস্ট করলেন। সে পুলিশ অফিসার বলে সে নিজে এসে সারেন্ডার করেছিল। এরপরে জজ আবারও কেস ফাইলটা ভালো করে পড়ে এবং দেখতে পায় সেই দুইজন লোককে খুবই নির্মমভাবে হত্যা করা হয়েছে। তখন সে পুলিশ অফিসারকে জিজ্ঞেস করে দুইজন লোককে এত নির্মমভাবে খুন করা হয়েছে, কিন্তু আপনার এফআইআরে তেমন কোনো ইনফরমেশনই নেই। এছাড়া আপনি ওর বিরুদ্ধে কোনো প্রমাণও পাননি। তার মানে অপরাধী সারেন্ডার করলেই কি আপনার কেস ফাইলটা বন্ধ করে দেবেন? আপনাদের ইনভেস্টিগেশন করার কোনো দায়িত্ব নেই? এরপরেই জজ যখন জানতে পারে যে কোটি বোবা, তার সাথে কথা বলার জন্য সে একজন ট্রান্সলেটর নিয়ে আসে। সেই গঙ্গার মাধ্যমে কোটির সাথে কথা বলতে থাকে জজ এবং জিজ্ঞেস করে সে এই খুনগুলো করেছে কিনা। কোটি ইশারার মাধ্যমে বলে যে হ্যাঁ, সেই এই দুজন লোককে খুন করেছে, এর সাথে অন্য কেউ যুক্ত ছিল না, শুধুমাত্র সে একাই মেরেছে। এটা শুনে রোজি কাঁদতে কাঁদতে জোরে জোরে বলতে থাকে তার ভাইকে ফাঁসানো হয়েছে, এমনটা সে করতেই পারে না। জজ রেগে যায়। এরপরে সে কোটিকে জিজ্ঞেস করে তুমি এমনটা কেন করছো? তোমাকে কেউ হুমকি দিয়েছে, টাকা দিয়েছে বা কোনো কিছু বলেছে স্বীকার করে নেওয়ার জন্য জোর করেছে কেউ? কোটি বলতে থাকে না, আসলে সে এটা করতে চায়নি, কিন্তু সেই লোক দুটো তাকে করতে বাধ্য করেছে। কিন্তু কোটি একবারের জন্য সেই অন্ধ মেয়েদের নাম সেখানে বলে না। সবকিছু শোনার পরে জজ পুলিশ অফিসারকে জিজ্ঞেস করে সে যে খুন করেছে তার খুন করার মোটিভ কি, এভিডেন্স কোথায়? এভাবে বললেই তো তাকে খুনি সাব্যস্ত করে শাস্তি দেয়া যায় না। এরপরে জজ গঙ্গাকে জিজ্ঞেস করতে বলে যে কোটি কেন খুন করেছে সেটা যেন জিজ্ঞেস করে, কারণটা কি। কোটিকে যখন জিজ্ঞেস করা হয় কোটি সরাসরি বলে দেয় সে কারণ বলবে না। এতে জজ রেগে যায় যে কেন সে বলবে না, কি হয়েছে। এই জন্য সেই জজ রেগে গিয়ে এই কেসটা এসটিএফ এর ওপরে হ্যান্ডওভার করে দেয় এবং পুলিশ অফিসার কাথিরামকে ১৫ দিন সময় দেয় যে এই কেসটা ইনভেস্টিগেশন করে তার কাছে রিপোর্ট জমা দেওয়ার জন্য, যে সে কেন খুন করেছে, কিভাবে খুন করেছে, আর এর পিছনে মোটিভ কি। কোর্টের বাইরেই দেখা যায় কোটির উপরে সেই দুইজন লোকের আত্মীয় এসে হামলে পড়ে, কাঁদতে কাঁদতে অভিশাপ দিতে থাকে যে কেন কোটি তাদের খুন করলো।
আর দেখা যায় সেই ফ্যামিলির লোকগুলোর ভেতরে সেই লোকটাও ছিল, অর্থাৎ ওয়াশরুমে যে অন্ধ মেয়েদের গোসল করতে দেখেছিল সেই তৃতীয় ব্যক্তি। কোটি যেহেতু সেই লোকটার মুখ দেখেনি তাই সে তাকে চিনতে পারে না। অন্যদিকে কাঁদতে কাঁদতে রোজি আর টিনা আদালতে বাইরে আসে। রোজি একটা কথাই বারবার বলতে থাকে কোটিকে যে কেন সে এমনটা করলো, এখন তার কি হবে। এরপরে কোটিকে নিয়ে আসা হয় কনভিক্ট ওয়ার্ডে। এরপরে কাথিরাম চলে আসে সেই অন্ধ মেয়েদের স্কুলে, সেখানকার প্রিন্সিপালের সাথে কথা বলতে থাকে। কাথিরন তাকে জিজ্ঞেস করে তার স্কুলের সিকিউরিটি গার্ড তার স্কুলের কমিটি মেম্বারদের এভাবে খুন করলো কেন। সে প্রিন্সিপাল বারবার বলতে থাকে সেই বিষয়টা জানতো না। আসলে নিউজ দেখার পরে সে আপসেট হয়ে পড়েছিল সেই দিন, কারণ সে বুঝতে পেরেছিল এই কেসটার কারণে এই স্কুলটার উপরে অনেক প্রভাব পড়বে। এমনকি সরকার থেকে নির্দেশও চলে এসেছিল এরপরে এই স্কুলটা বন্ধ করে দেওয়ার জন্য। কাথিরাম সেই প্রিন্সিপালকে বলতে থাকে, আমি শুধুমাত্র এই স্কুলের কথা চিন্তা করেই এখানে ইউনিফর্ম ছাড়াই এসেছি, কারণ বাচ্চারা দেখলে ভয় পেয়ে যাবে। কিন্তু আপনি যদি মুখ না খুলেন, সত্যিটা না বলেন, তাহলে আপনারই ক্ষতি হবে। এই স্কুলটা এমনিতেই সরকারি নির্দেশে বন্ধ হয়ে যাবে। এই কেসটা এভাবে চলতে থাকলে স্কুলের বাচ্চারাও বিভিন্ন জায়গায় চলে যাবে, তারা আবারও অনাথ হয়ে যাবে। আর আপনি যদি সেটা চান তাহলে সত্যিটা লুকিয়ে রাখতে পারেন। কিন্তু প্রিন্সিপাল আবারও বলে যে এই বিষয়টা সে একেবারেই জানে না। এদিকে দেখা যায় সেই কনভিক্ট ওয়ার্ডে টিনা এবং রজি আবারও দেখা করতে আসে কোটির সাথে। কোটিকে রজি এবং টিনা বলতে থাকে যে সে কেন এটা করলো, সে কি তাদের কথা একবারও ভাবলো না। রজি তো কান্না থামাতেই পারছিল না। সে বারবার কোটিকে বলছিল যে সে কেন এমনটা করেছে, কি করেছিল তারা। কিন্তু তারপরেও কোটি একবারের জন্য মুখ খুলে না, বরং তাদেরকে সেখান থেকে চলে যেতে বলে। রজি আর টিনা কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে আসে। এদিকে কাথিরাম ইনভেস্টিগেশন করেই যাচ্ছিল, কিন্তু কোনোভাবেই সে মোটিভটা খুঁজে বের করতে পারছিল না যে কেন কোটি সেই দুজন লোককে এমন নির্মমভাবে খুন করলো। এরপরে কাথিরাম অবশেষে একজন ডক্টরের সাথে কথা বলে আর কোটিকে ওষুধ দেওয়ার মাধ্যমে তার সাবকনসিয়াস মাইন্ড থেকে কথা বের করার চেষ্টা করে, কিন্তু তাতেও কাজ হয় না। কোটি সেখানেও বলে সে যেটা করেছে সেটা শুধুমাত্র তার কাছে জাস্টিস, এছাড়া অন্য কিছুই নয়, আর তারাই এটা তাকে করতে বাধ্য করেছে। কাথিরাম যখন তাকে আবারও জিজ্ঞেস করেছে সেই দুজন লোককে সে কেন খুন করেছে, তারা কি করেছিল, সেই অবস্থাতেও কোটি মুখ খোলে না। সে বলতে থাকে এই কথাটা সে কখনো বলবে না। এছাড়া কোটি সেখানে কিভাবে সেই দুইজন লোককে তিলে তিলে খুন করেছে, নৃশংসভাবে খুন করেছে সেটার বর্ণনা দেয়। সবকিছু শোনা পরে কাথিরাম হতবাক হয়ে যায়, কিন্তু সে বুঝতে পারে না যে কোটি না কেন করলো। এরপরে কাথিরাম সেই ডক্টরের সাথে কথা বলে অন্য কোনো উপায় আছে কিনা তার মুখ থেকে কথা বের করার জন্য। ডক্টর বলে যেহেতু ও এইভাবেও আপনাকে কিছু বলেনি আর কিছু বলবেও না। কাথিরাম তখন বলে ও যে অসুস্থ সেটার একটা রিপোর্ট আমাকে দিন, কিন্তু সেই ডক্টর বলে না, আমি এটা করতে পারবো না। আসলে কাথিরাম জানতো ডক্টরের কাছ থেকে সে যদি রিপোর্ট না নিয়ে আদালতে জমা না দেয় তাহলে কোটি আদালত থেকে জামিনে বের হয়ে যাবে। আর কাথিরাম কোটির কাছ থেকে খুনের সে বিবরণ শোনা পরে সে কোনোভাবেই চাচ্ছিল না কোটি জেল থেকে বের হয়ে যাক, আর এই জন্যই তার মুখ থেকে কথা বের করার জন্য তাকে জেলের ভেতরে প্রচণ্ড টর্চার করতে থাকে। এদিকে অবশেষে কাথিরাম যেহেতু সেই মোটিভটা বের করতে পারেনি, এছাড়া তার বিরুদ্ধে কোনো এভিডেন্সও জোগাড় করতে পারেনি, তাই কোর্ট থেকে কোটিকে বের দিয়ে দেওয়া হয়। কিন্তু কোটি বাড়িতে আসার পরও স্থির থাকে না। রাতের বেলা সে তার সিকিউরিটি গার্ডের দায়িত্ব পালন করার জন্য সেই স্কুলের সামনে চলে আসে। বাঁশি নিয়ে সে স্কুলের সামনে পায়চারি করতেই থাকে। এদিকে দেখা যায় সেই স্কুলের মেয়েরাও বুঝতে পারে যে কোটি তাদের পাহারা দিচ্ছে। অন্যদিকে টিনা এবং রোজি কোটিকে খুঁজতে না পেয়ে একটা সময় সেই স্কুলের সামনে চলে আসে এবং কাঁদতে থাকে আর বলে তুমি এখানে কেন এসেছো। কোটি তাদের বলতে থাকে ওদের যে কোনো সময় বিপদ হতে পারে, আমি এখান থেকে যাব না। তখন রোজি এবং টিনা অনেক কষ্টে বুঝিয়ে তাকে বাসায় নিয়ে আসে, কিন্তু কোটি বাসায় আসার পরেও সেই লোকটার কথা কোনোভাবেই ভুলতে পারছিল না। তৃতীয় সেই ব্যক্তি যে সেই অন্ধ মেয়েদের ওয়াশরুমে ঢুকেছিল, সে বারবার তার মুখটা মনে করার চেষ্টা করে। আর পরদিনই স্কুলের সামনে বাজারটাতে সে এসে বসে থাকে এবং প্রত্যেককে দেখে খেয়াল করার চেষ্টা করে যে সেই দিন সেখানে কে ছিল। অন্যদিকে দেখা যায় কার্তিক নামের সেই লোকটা আবারও একটি মেয়ের ওয়াশরুমে ঢুকেছিল, পাবলিক ওয়াশরুমে, কিন্তু সেই মেয়েটা তাকে দেখে ফেলে চিৎকার চেঁচামেচি করে। অন্যদিকে কার্তিক ঘটনা বুঝতে পেরে সেখান থেকে পালিয়ে আসার চেষ্টা করে, কারণ বুঝতে পারে সেখানে থাকলে সবাই তাকে মিলে ধরবে। কার্তিক একটা সময় কোটির সামনে দিয়ে যায়, কিন্তু কোটি তার চেহারা দেখে চিনতে পারে না। কিন্তু কিছুক্ষণ পরে হঠাৎ করে কোটির চোখ পড়ে কার্তিকের দিকে, আর তার হাঁটার স্টাইলটা
কোটি চিনে ফেলে, যেমনটা সেই স্কুল থেকে আসার সময় সে হাঁটছিল। আর এটা দেখে বুঝতে পারে কার্তিকই সেই লোক, যেদিন সে মেয়েদের স্কুলে ওয়াশরুমে ঢুকেছিল সে। আর এই চিনতে পেরেই সাথে সাথে সেই কার্তিকের পিছু করতে থাকে সে। কার্তিকে যখন এটা দেখে বুঝতে পারে যে কেউ কোটি তাকে পিছু করছে, তখন সেও দৌড়ে চলে আসে সেখানে। তখন কার্তিকও পালাতে থাকে। পালাতে পালাতে একটা সময় একটা রেস্টুরেন্টের ভেতর ঢুকে পড়ে। আর সেই যাত্রায় কোটিকে সে ফাঁকি দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এদিকে দেখা যায় কাথিরাম চলে আসে সেই ফাদারের কাছে, কারণ সে কিছু প্রমাণ পেয়েছিল। আসলে সেই প্রমাণটা ছিল কোটি এবং রোজিকে নিয়ে। কোটি আর রোজি আসলে আপন ভাই বোন নয়, ছোটবেলায় দুজনের বাবা মাই মারা গিয়েছিল। আর সেই থেকে তারা দুজন এই ফাদারের কাছেই রয়েছে। ফাদারও তাদেরকে নিজের ছেলে মেয়ের মতোই বড় করে তুলেছে। আর সেই ছোটবেলা থেকেই কোটি এবং রোজি একে অপরের ভাই বোন হিসেবে বড় হয়েছে, নিজেদেরকে ভাই বোন হিসেবেই জানত। কিন্তু রোজি যখন এটা জানতে পারে, তার মনটা একেবারেই ভেঙে যায়। যদিও ফাদার কাথিরামকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করেছিল যাতে এই বিষয়টা টেনে না নিয়ে আসে, কিন্তু কাথিরাম বলে তার হাতে আর কিছুই নেই, যে করে হোক এই কেসটা তাকে সমাধান করতে হবে। কাথিরাম রোজিকে বলে, আসলে কোটি তোমার ভাই নয়, একজন খুনিকে তোমার ভাই পরিচয় দিতে হবে না, তুমি শুধু আমাকে খবরটা এনে দাও কেন সেই খুনগুলো করলো। কিন্তু রোজি এই কথাটা শুনে একেবারেই ভেঙে পড়ে। এদিকে বাড়িতে ফেরার পরে টিনা রোজিকে অনেক বোঝায়, কিন্তু রোজি কোনোভাবেই কান্না থামাচ্ছিল না। এরপরে কোটি যখন বাসায় ফেরে, টিনা তাকে অনেক বকাঝকা করতে থাকে আর বলে, তোমার জন্য ছোট্ট মেয়েটার উপর দিয়ে কি যাচ্ছে তুমি বুঝতে পারছো? সে তোমার বোন না হয়েও তোমাকে বাঁচানোর জন্য প্রাণপণ লড়াই করে যাচ্ছে, আর তুমি একরোখা হয়ে বসে রয়েছ। এদিকে কোটিও যখন জানতে পারে যে রোজি তার আপন বোন নয়, সেও একেবারে ভেঙে পড়ে, কাঁদতে থাকে। টিনা সেখান থেকে কাঁদতে কাঁদতে চলে যায়। এরপর একটা সময় রোজি কোটির কাছে আসে আর বলে, যে যাই বলুক না কেন, আমি জানি তুমি আমার ভাই আর আমি তোমার বোন, আর আমি সবসময় তোমাকে ভাই বলেই জানবো। আর এভাবেই দুজনে একে অপরকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। কোটি আর রোজি সেখানেই ঘুমিয়ে পড়ে। সকালে কোটি ঘুম ভাঙার পরেই দেখতে পায় রোজি সেখানে নেই। সে রোজিকে চারপাশে খুঁজে বেড়ায়, কিন্তু রোজিকে কোথাও খুঁজে পায় না। অন্যদিকে দেখা যায় রোজিকে সেই চার্চের ফাদার চার্চে ফেরত নিয়ে এসেছিল। কোটি যখন এটা জানতে পারে, সে গেটের সামনে অঝরে কাঁদতে থাকে, অপেক্ষা করতে থাকে। আর একটা সময় রোজি এসে বলে, তুমি যদি খুনের কথা স্বীকার করে না নাও যে কেন খুন করেছ, সত্যিটা তুমি যদি না বলো, তাহলে আমি কখনো তোমার সাথে যাব না। তুমি যদি তোমার বোনকে ফিরে পেতে চাও, তাহলে তোমাকে অবশ্যই পুলিশের সামনে স্বীকার করতে হবে আর বলতে হবে যে কেন তুমি খুনগুলো করেছ। এদিকে কোটিকে যখন অবচেতন করে তার স্টেটমেন্ট নেওয়া হয়েছিল, তখন ইশারায় যেটা সে বলছিল সেই ভিডিওটা কাথিরাম বারবার দেখছিল। কাথিরাম হঠাৎ করে এই ভিডিওর একটা অংশে আটকে যায়, কারণ সেখানে সে একটা হিন্স পেয়েছিল। আর সেখান থেকে সে বুঝতে পেরেছিল এই অন্ধ মেয়েদের নিয়েই কিছু একটা হয়েছিল, যার ফলে কোটি এই কাজগুলো করেছে। এরপরে কাথিরাম সে স্কুলে চলে যায়। প্রিন্সিপালের সাহায্যে সে অন্ধ মেয়েদের ডাকে এবং জিজ্ঞাসা করে। অবশেষে সেই অন্ধ মেয়েরা স্বীকার করে নেয় এবং সেদিন যা যা হয়েছে সবকিছু খুলে বলে। আর সবকিছু শোনার পরে কাথিরাম নিজেই অবাক হয়ে যায়। এদিকে কার্তিককে দেখা যায় তার সেই দুই পার্টনারের মধ্যে একজনের বাড়িতে আসে, কারণ সেই মহিলা জানতে পেরে গিয়েছিল তার হাজবেন্ড এবং তার বাকি দুই বন্ধু কি করেছে এবং কেন কোটি তাদের মেরেছে। কার্তিক এসে তাদের হুমকি দেয় আর বলে, সে যদি কাউকে বলে যে তার হাজবেন্ড এবং তার পার্টনারের সাথে কার্তিকও সেই দিন সেই অন্ধ মেয়েদের ওয়াশরুমে গিয়েছিল, তাহলে তাদের সবাইকে মেরে ফেলবে, এমনকি তার ছোট্ট মেয়েটাকে মারারও হুমকি দেয়। সেই মহিলা যখন কাঁদতে কাঁদতে তার কাছে ক্ষমা চাইছিল, কার্তিক বলে, তুমি যদি কারো কাছে মুখ খোলো তাহলে তোমার মেয়েকে তোমার সামনেই আমি শারীরিকভাবে নির্যাতন করব, আর এটা তুমি শুধুমাত্র চেয়ে চেয়ে দেখবে। মহিলা অনেক ভয় পেয়ে যায়। কার্তিক আসলে ভয় পাচ্ছিল কোটি যদি একবার তার মুখটা দেখে ফেলে এবং তাকে চিনে যায়, তাহলে হয়তো তাকে খুন করে ফেলবে। আর এই জন্য সে সব প্রমাণ লোপাট করতে চাইছিল। এদিকে সেই মহিলা যখন বুঝতে পারে কার্তিক আসলে একটা নরপশু, তার হাজবেন্ড এবং তার পার্টনাররা যেটা করেছে সেটা ক্ষমার অযোগ্য, তখন সে নিজেই কোটির কাছে আসে আর কার্তিককে চিনিয়ে দেয় যে সেই দিন সেই মেয়েদের ওয়াশরুমে ছিল। আর কোটির সাথে সাথেই কার্তিককে ধরে টর্চার করে থাকে, মারতে থাকে। মারতে মারতে তাকে বিভৎস করে ফেলে, তার চোখ দুটো উপড়ে ফেলে, তার গোপনাঙ্গ কেটে ফেলে, তার রক্তাক্ত ডেড বডিটা বটগাছের ভেতরে ঝুলিয়ে দেয়। এদিকে দুইটি খুনের আসামি জামিনে বের হয়ে আরও একটি খুন করেছে। এই নিউজটা মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায়। কোটিকে আবারও অ্যারেস্ট করা হয়, কারণ কোটি আবারও সারেন্ডার করেছিল।
কোটির কেসটা আবারও জজ এবং কাথিরাম ইনভেস্টিগেশন করতে থাকে। কাথিরাম যেহেতু সব সত্যিটা জানতে পেরে গিয়েছিল, সেই জজকে সে সব সত্যিটা খুলে বলে এবং সেই অন্ধ মেয়েদেরও সেই জজের সামনে উপস্থিত করে। আর জজ সেই মেয়েদের সাথে পার্সোনালি কথা বলে। সেই মেয়েগুলো বলে যে সেই নরপিশাচগুলো তাদের সাথে কি করেছে আর কোটি কেন তাদের খুন করেছে। কোটির আসলে কোনো দোষ ছিল না। পুরো বিষয়টা জানতে পেরে সেই জজও অবাক হয়ে যায়। এদিকে রোজি যখন জানতে পারে তার ভাই কোটি আরও একটা খুন করেছে, সে কান্নায় ভেঙে পড়ে। সে আসলে কোনোভাবেই তার ভাইকে ছাড়া থাকতে চাইছিল না, কারণ তার জীবনে তার ভাই ছাড়া আর কেউই ছিল না। এরপরেই দেখা যায় সেই জজকে সেই কেসের রায় দিতে, আর বলে কোটি যেটা করেছে সেটা পরিস্থিতির শিকার। সেই লোকগুলো এতটাই নিচু কাজ করেছিল যার ফলে কোটি সেই কাজটা করতে বাধ্য হয়েছে, অর্থাৎ তাদের খুন করতে। এখানে কোটির তেমন কোনো দোষ ছিল না। আর পুলিশের পক্ষ থেকে কাথিরাম সেই কেসটা উইথড্র করে নিয়েছে, যার ফলে এই খুনের জন্য কোটিকে শাস্তি দেওয়া হয় না, বরঞ্চ তাকে মুক্ত করে দেওয়া হয়। এই নিউজটা যখন টিভিতে প্রচার করা হয়, চার্চের লোকেরা দেখার পরে তারা সবাই খুশি হয়ে যায়, আর তারা রোজিকে খুঁজতে থাকে এই খুশির খবরটা দেওয়ার জন্য। কিন্তু কোথাও রোজির কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। একটা সময় টিনাকে একটি জায়গা আসতে দেখা যায় যেখানে অনেক লোক ভিড় করেছিল। টিনা দৌড়ে সেখানে চলে আসে, আর তখনই দেখা যায় সেই পরিত্যক্ত কোয়ার্টার ভেতরে রোজি সুইসাইড করেছিল। আর রোজির নিথর দেহটা কোটি উপরে নিয়ে আসে। সে নিজেও শোকে পাথর হয়ে গিয়েছিল। রোজির মৃত্যুটা কোটি যেন কোনোভাবেই মেনে নিতে পারছে না। রোজিকে এভাবে হারিয়ে টিনা, কোটি এবং চার্চের বাকি সবাই কান্নায় ভেঙে পড়ে। কোটি যেন পাগল হয়ে যায় তার বোনকে হারিয়ে। আসলে রোজি ভেবেছিল হয়তো খুনের দায়ে তার ভাই কোটির ফাঁসি হয়ে যাবে, নয়তোবা যাবজ্জীবন। রোজি কোনোভাবেই তার ভাই কোটিকে ছাড়া বেঁচে থাকতে চাইছিল না, আর এই জন্য সে কষ্টে সুইসাইড করে। আর এখানে মুভিটি শেষ হয়ে যায়। তো মুভিটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন। আর মুভিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকতে পারেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো মুভি বা ওয়েব সিরিজ নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো আর সুস্থ থাকবেন সবাই। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।